নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা, দুপুরে হাসিনা মোদী দ্বিপাক্ষিক বৈঠক, সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে খালেদা জিয়াকে নেওয়া হলো এবার কেয়ার হাসপাতালে, সিসিইউতে ভর্তি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আওয়ামী লীগ সরকার, অনিয়মের প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না দলের প্রভাবশালীদেরও। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি, বাড়িঘর থেকে নামছে পানি, ভোগান্তিতে 2 লাখের বেশি মানুষ, উত্তরেও ভালো খবর। এবং সুপার 8 রাতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ, সেমিফাইনাল নিশ্চিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ সকালে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। স্থানীয় সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেয়া হয় রাজকীয় সংবর্ধনা। এদিকে দুপুরে হায়দ্রাবাদ ভবনে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক যোগাযোগ ও জ্বালানি খাতের বিষয়গুলো। কূটনৈতিক সূত্রগুলোর মতে 14টির মতো চুক্তি ও সমঝোতা স্মারকে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত 3টা 5 মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি আরও জানান, সেখান থেকে অ্যাম্বুলেন্স এলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে। যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার, দলের কোনো প্রভাবশালীও অনিয়মে জড়ালে কোনো ছাড় নেই, সাফ জবাব দলীয় প্রধানের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা 4র্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পরপরই সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতির চিত্র। ক্ষমতার অপব্যবহার করে মাত্র কয়েক বছরে 0 থেকে 1000 কোটি টাকার মালিক হয়েছেন এসব নেতারা। দলীয় সদস্য সম্পাদক জানান, দুদক দিয়ে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। এমন বাস্তবতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাফ জানালেন, দুর্নীতি নিয়ে কোনো ছাড় নেই। দলীয় প্রধানের কড়া নির্দেশ দুর্নীতির বিরুদ্ধে। মাননীয় নেত্রী শেখ হাসিনা, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনার লক্ষ্য স্থির করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে সুনীতি প্রতিষ্ঠার জন্য। কাজেই দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম তো চলমান। এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগ কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বা আশ্রয় দেয় না। আমাদের নেত্রীর যে ডিক্লারেশন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অতএব দুর্নীতি যে কেউ করতে পারে, এই যে কেউ করতে পারে মানেই যে পার পেয়ে যাবে এটা না। কারণ বেনজির আহমেদ কিংবা আমাদের আজিজ সাহেবের মতো তারা একদম ক্ষমতাসীন মানুষ, তারাই ছাড় পাচ্ছে না। অতএব এর চেয়েও বেশি ক্ষমতাসীন কেউ আছে, তারা পার পেয়ে যাবে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। অতএব দুর্নীতি কেউ করতেই পারে, এটা তার নিজ দায়িত্বে, তবে শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না। দল হোক বা দলের বাইরের হোক, যেই যত প্রভাবশালী হোক না কেন, অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা নেবেন বলছেন নেতারা। দুর্নীতির অভিযোগ যে কারো বিরুদ্ধেই আসতে পারে এবং আসতে পারে, সেটি তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে চলমান আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। এক্ষেত্রে দলের পক্ষ থেকে কাউকে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, বা আমাদের দল কাউকে এ ধরনের কিছু করবে না। দলগতভাবে সুনির্দিষ্ট যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সে অভিযোগ যদি প্রমাণ হয়, আবার গঠনতন্ত্রের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট ধারা আছে। অতএব
সেই ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং কোনো কিছুই তদন্ত না করেই একটা নিউজ হইলো সেটা সত্যতা যাচাই না করেই কোনো সিদ্ধান্ত এটা হবে না। তারা আরো বলছেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে ভারত তার প্রয়োজন অনুযায়ী সব নিয়ে যাবে তা দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেছেন, ভারত সফর করে সরকার প্রধান শূন্য হাতে ফিরলে সাধারণ মানুষ ক্ষমা করবে না। দেশের সব দুর্নীতিবাজ আমলাদের তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন এই বিএনপি নেতা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের রেল লাইন তৈরির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ। বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশকে গণতন্ত্রহীন রেখে শোষণ করতে চায় ভারত। এই আওয়ামী বাকশালী সরকার তারা আমাদের ভোটের অধিকারকে নিশ্চিহ্ন করে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের প্রদেশের মতো বাংলাদেশকে ব্যবহার করতে চায়। দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনেক কূটকৌশলের মধ্য দিয়ে ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেক রকম কর্মকাণ্ডের মধ্যে ন্যস্ত থাকেন। 41 সাল পর্যন্ত তার ভীষণ এই ভীষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন একটি আপনার ভীষণ বাংলাদেশকে সে হায়দ্রাবাদে পরিণত করতে চান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে ভারত। যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি, রাওয়ালপিন্ডির জিঞ্জির আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। তাই বলে আজকে আবার দিল্লির আগ্রাসন মেনে নিব, বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না। সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। অন্যায়ভাবে সরকারের আমলা কর্মকর্তাদের দিয়ে দমন পীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার টিকে আছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। আজিজ বেনজির, আসাদুজ্জামান, আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। তাই আহ্বান জানাবো, যারা এখনো দুর্নীতিবাজ আমলা এখনো চাকরিতে আছেন, অনুগ্রহ করে তাদের লিস্ট বাংলাদেশে তুলে ধরুন। চাকরি গেলে, অফিসারে গেলে বলবেন তারে বিচারের আওতায় হবে। এখন কেন করা হচ্ছে না? বিশেষ ব্যক্তিকে খুশি করতে হাওরে অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে সিলেট অঞ্চলে জলাবদ্ধতায় সাধারণ মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। কিশোরগঞ্জে একটি বাঁধ নির্মাণ করে বাংলাদেশের আজকে অগণিত মানুষকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, সে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্য বাঁধ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও রংপুর সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। গেল 24 ঘন্টায় সুরমা নদীর পানি 13 সেন্টিমিটার কমেছে। মৌলভীবাজার সদরে পানি বিপদসীমার 80 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও জেলার 204 আশ্রয় কেন্দ্রে মানুষ রয়েছে। নদ নদীর পানি কমে যাওয়ায় ঘর বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে এখনও ডুবে আছে গ্রামীণ সড়কগুলো। বানের পানিতে প্লাবিত আছে জেলার 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সুনামগঞ্জ থেকে মেহেদি হাসান, মৌলভীবাজার থেকে সালে এরাই কুটি, রংপুর থেকে রফিকুল ইসলাম ও লালমনিরহাট থেকে জামাল বাদশা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্রথমে চলে যাচ্ছি সুনামগঞ্জে। মেহেদি, বন্যার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি? কতটুকু উন্নতি হয়েছে আমাদেরকে জানাবেন।
ডানা, সুনামগঞ্জের খবর প্রথমেই ভালো খবর দিয়ে শুরু করতে চাই। আজ গত 24 ঘন্টায় কিন্তু নদীর পানি অনেকটাই কমেছে, প্রায় 16 সেন্টিমিটার পানি কমেছে। অর্থাৎ এখন কিন্তু বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি 16 পয়েন্ট দিয়ে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 48 ঘন্টা কোনো বৃষ্টিপাত হয়নি। আজকে সকাল থেকে একটু বৃষ্টিপাত হয়েছে, তবে তেমন না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি আসলে সুনামগঞ্জের মানুষের জন্য আনন্দের খবর। এবং এইভাবে যদি বৃষ্টিপাত না হয় এবং পাহাড়ি ঢোল না থাকে, তাহলে এই পানি কিন্তু আরো অনেকটাই নেমে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের হাসাননগরের সুলতানপুর এলাকায়। এই যে সড়কটি, সেই সড়কটি কিন্তু পানিতে নিমজ্জিত ছিল এবং গতকালকেও কিন্তু এই সড়কে হাঁটু পানি ছিল। আপনি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি অনেকগুলো বাড়িঘর আছে, সেই বাড়িঘরে এখনো কিন্তু পানি আছে। এইবার এখানে প্রায় শতাধিক পরিবার কিন্তু আশ্রয় কেন্দ্রে আছেন এবং এই বাড়িঘরে এখনো কোমর সমান পানি কিন্তু আছে এবং তাদের কিন্তু এই বাড়িতে থাকার কোনো ব্যবস্থা নেই, তাই তারা আশ্রয় কেন্দ্রে আছেন। এবং আশ্রয় কেন্দ্রে তাদের যে সমস্যাটি হচ্ছে, তারা আমাদেরকে অভিযোগ করছেন যে শুকনো খাবার অথবা সুপেয় পানি, এই দুইটা জিনিসে তাদের চরমভাবে সমস্যা করছে। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদের কোনো ধরনের কোনো সহযোগিতা করা হচ্ছে না। যদি করা হতো তাহলে হয়তো তাদের কিছুটা কষ্ট লাঘব হতো। তবে আমরা কথা বলেছি সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের সবকটি আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু ইতিমধ্যে শুকনো খাবার এবং পানি বিতরণ করেছেন এবং আরো প্রস্তুতি নিচ্ছেন যে শুকনো খাবার এবং রান্না করা খাবার এবং সুপেয় পানি আশ্রয় কেন্দ্রে বিতরণ করবেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে আর বৃষ্টিপাতের এই 2-3 দিন কোনো সম্ভাবনা নেই। তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা না হওয়ার কারণে সুনামগঞ্জে আসলে বন্যার পরিস্থিতির আরো উন্নতি হতে পারে বলে তিনি মনে করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। এবার আমরা চলে যাব মৌলভীবাজার, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ। আপনার আজকে একটা আনন্দের সংবাদ দিয়ে আপনাকে জানাতে চাই যে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। গতকালকে যেসব জায়গায় পানি ছিল সেই সব জায়গা থেকে পানি নেমে গেছে। ইতিমধ্যেই মৌলভীবাজারের যে প্রধান নদী মনু নদী, সেই নদীর পানি অনেকটাই বিপদসীমার নিচে নেমে গেছে এবং ধলই নদীর পানিও বিপদসীমার নিচে নেমে গেছে। কিন্তু কুশিয়ারা এবং জুরি নদী এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু একটি বিষয় যেটি হচ্ছে যে বানবাসী মানুষের এখন পর্যন্ত পানি কমলেও দুঃখ দুর্দশা কমে নাই। আমি আপনাকে দেখাতে চাই যে মৌলভীবাজারের যেসব বাড়িঘরে পানি উঠেছিল সেই সব বাড়িঘরের অবস্থা কাদাময় হয়ে গেছে বাড়িঘর এবং অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এইসব বাড়ি, যার কারণে মানুষজন এখন পর্যন্ত ঘরমুখী হতে পারতেছে না। আমি কথা বলেছিলাম যে বানবাসী মানুষের সাথে, তারা বলছে যে পানি নেমে গেলেও তারা এখন পর্যন্ত যে রাস্তায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে বাড়ি ফিরতে পারতেছেন না, কারণ তাদের ঘরের কাদাময় হয়ে গেছে, চুলা এবং টয়লেট এগুলো ব্যবহারের অনুপযোগী এবং পানীয় জলের অভাব, সেই কারণে তারা বাড়ি ফিরতেছেন না। তারা বলছেন যে আরো কয়েকদিন লাগবে এই অবস্থা তারা বাড়িঘর ফিরতে। এটা হচ্ছে মৌলভীবাজারের যে পানি নেমে যাওয়ার পরে বর্তমান অবস্থা। সেই সাথে আপনি একটা বিষয় জানাতে যে হাওর অঞ্চলে এখন পর্যন্ত নিমজ্জিত আছে মানুষ প্রায় আমাদের এখন পর্যন্ত পানিবন্দী আছে প্রায় সারা জেলায় প্রায় 3 লক্ষের কাছাকাছি মানুষ। তবে একটা আশার দিক হচ্ছে যে এই বানবাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে গতকালকে থেকেই শুরু হয়েছে ব্যাপক হারে ত্রাণ তৎপরতা। ইতিমধ্যেই শুকনা খাবার এবং চাল সহ পানি বিতরণ করা হচ্ছে বানবাসী মানুষের কাছে। আপনাকে জানাতে চাই যে যেটি হচ্ছে যে এখন পর্যন্ত মৌলভীবাজারে 442 মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে এবং নগদ জিআর 2 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর। আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী রংপুরের সহকর্মী রফিকুল ইসলামের কাছে। রফিক, আপনার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানান। আপনি জানেন যে রংপুরের যে তিস্তার পানি বৃদ্ধির কারণে কিন্তু বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়নি,
তবে তিস্তার কোল ঘেঁষে এবং তিস্তার তীরবর্তী যে বাড়ি ঘরগুলো রয়েছে সে ঘরগুলো থেকে পানি উঠেছিল, কিন্তু গতকাল থেকে সে পানি একেবারেই নেমে গেছে। অর্থাৎ যে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক পরিস্থিতি রয়েছে রংপুরের এখন এই তিস্তার তীরবর্তী এলাকায়। তবে এই পানি উঠা এবং পানি নেমে যাবার কারণে কয়েকটি ক্ষতি হচ্ছে। এর মধ্যে অন্যতম যে ক্ষতি হচ্ছে সেটি হচ্ছে যে এই ঘর বাড়িগুলোতে এখনো কাদা জল বা কাদা পানি রয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত যে চুলায় রান্না করে খাবে সেই পরিস্থিতি কিছু কিছু এলাকায় সেই পরিস্থিতিটি নেই। আরেকটি বিষয় রয়েছে, যেহেতু ঘরে পানি উঠেছিল সে কারণে গৃহপালিত পশু এবং মানুষজনের যে চর্ম রোগের হওয়ার সম্ভাবনা সেটি দেখা দিয়েছে। সে কারণে স্থানীয় যে স্বাস্থ্যকর্মী রয়েছে সেই স্বাস্থ্যকর্মীদেরকে খোঁজখবর নেওয়ার আহ্বান জানিয়েছেন এই পানিবন্দী মানুষজন। আরেকটি বিষয় হলো যে এই পানি উঠার কারণে গ্রামীণ যে কাঁচা রাস্তা, বালির তৈরি কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তাগুলো ধসে গেছে, নষ্ট হয়ে গেছে অনেক এলাকায়। সেই এলাকার রাস্তাগুলো যেটা দ্রুত সংস্কার করা না হলে স্থায়ীভাবে আসছে বন্যায় বা আসছে বৃষ্টিতে এই রাস্তাগুলোর ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যেহেতু পানি দ্রুত এসেছে এবং দ্রুত নেমে গেছে, এ কারণে কিন্তু বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে রংপুরের কাউনিয়ার গদাই গ্রাম এলাকায় গতকাল সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গেছেন, যে সেখানকার পরিস্থিতি দেখেছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছিলেন যে এই মুহূর্তে তাদের যে আপৎকালীন বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ দিয়ে তারা সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। ধন্যবাদ রফিক। আসলে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মহিষকোচায়। গতকালকেও কিন্তু এই যে নিম্নাঞ্চল রয়েছে মহিষকোচার, এই মহিষকোচা অঞ্চলে কিন্তু পানি বন্দি অবস্থায় প্রায় 1000-এর বেশি পরিবার ছিল এবং শুধু মহিষকোচা নয়, লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকারও কিন্তু অনেকেই পানিবন্দি অবস্থায় ছিল। তবে গতকাল দুপুরের পর থেকে পানি হঠাৎই কমা শুরু হয়েছে। বর্তমানে কিন্তু লালমনিরহাটে যে তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে এই গত 3 দিন ধরে পানিবন্দী যে মানুষজন রয়েছে তাদের কিন্তু এই হঠাৎ পানি নেমে যাওয়ার পরে নানা ধরনের ভোগান্তি দেখা দিয়েছে। তাছাড়া কিন্তু গ্রামীণ যে কাঁচা রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো কিছুটা ক্ষতি হয়েছে। আমরা আজ সকালবেলায় এসে এই এলাকাগুলো ঘুরে দেখেছি, এখানকার কিন্তু লোকজন নানা ধরনের শঙ্কায় রয়েছে, তাদের চর্মরোগের একটি সম্ভাবনা রয়েছে, সেজন্য স্বাস্থ্যকর্মীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা। এছাড়া কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আজ সকাল থেকেই নদী তীরবর্তী এলাকাগুলো পরিদর্শন করছেন। কোনো এলাকায় ভাঙ্গন দেখা দিলে তারা আপৎকালীন কাজ হিসেবে জিও ব্যাগে বালি ভর্তি করে বা মাটি ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করবেন। আসলে আমরা লালমনিরহাটের যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। পানি দ্রুত কমে যাওয়ায় বেশ কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে এবং যে আপৎকালীন কাজ হিসেবে তারা জিও ব্যাগ ফেলছে এটি কিন্তু স্থানীয়দের দাবি মতে এটি কিন্তু অতি নগণ্য। আসলে এই পানি কমার পরেই যে কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে সেই ভাঙ্গন প্রতিরোধে বারবার জিও ব্যাগ ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেও স্থায়ী কিন্তু কোনো সমাধান নয়। আর তাছাড়া কিন্তু এ পর্যন্ত এবছর কিন্তু তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু নিম্নাঞ্চলে যে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে এটি কিন্তু বছরে আরো 2-3 বার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অল্প পানিতেই প্লাবন এবং স্বল্প মেয়াদী বন্যার যে সংখ্যা সেটি কিন্তু গত বছরে ভারতের সিকিমে যে বাঁধ ভেঙে পলিয়ে এসে তিস্তার গর্ভ ভর্তি হয়েছে সেই কারণেই কিন্তু এই প্লাবিত হওয়ার ঘটনা ঘটছে। এছাড়া কিন্তু এই প্লাবিত হওয়ার জন্য তিস্তার যে নদী সংরক্ষণ বাঁধ সেটি না থাকার কারণে হচ্ছে বলে স্থানীয় বাসিন্দা যারা নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন রয়েছে তারা দাবি করছেন। আসলে সব মিলিয়ে এই স্বল্পমেয়াদী বন্যা, নদী ভাঙ্গন এবং নদী তীরবর্তী যে লোকজন রয়েছে তাদের যে ভোগান্তি, সকল কিছুর সংকট কিন্তু সমাধানের জন্য নদী খনন অথবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে আশ্বাস রয়েছে সেটি আসলে বাস্তবায়নের বিকল্প পথ আসলে নেই। এবং এই মাঝে মধ্যে যে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গনে ব্যবস্থা গ্রহণ করছে এটি কিন্তু খুব একটা কাজে আসছে না। পানি কিছু দূর হ্রাস এবং বৃদ্ধি পেলেই কিন্তু এই জিও ব্যাগ পানিতে আবার ভেসে যাচ্ছে, নতুন করে আবারও নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। আসলে আজকে সকালবেলায় কিন্তু লালমনিরহাটের বিভিন্ন প্লাবিত হওয়া এলাকাগুলো ঘুরে দেখেছি। বর্তমানে এই এলাকাগুলো অনেকটাই স্বাভাবিক মনে হলেও রাস্তাঘাটের কিছুটা ক্ষতি হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুতই সংস্কার অর্থাৎ কাঁচা রাস্তাগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে
সেই কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। না হলে কিন্তু এই চলাচলের জন্য তাদের আবারও বেগ পেতে হবে। আসলে এই পানি আবারও আবহাওয়ার বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আগামী 24 তারিখের পরে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং যদি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ এবং ভারতে হয়ে যায় তাহলে কিন্তু আবারও তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে। আসলে নদীর যে হ্রাস বৃদ্ধির ফলে যে ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এর থেকে কিন্তু স্থায়ী একটি সমাধান চায় তিস্তা নদী তীরবর্তী বাসিন্দারা। এই ছিল তিস্তা থেকে সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর, জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদ সকালে আরো থাকছে। সাতক্ষীরার কালীগঞ্জের আতঙ্ক, আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল গ্রাম আদালতকে পুঁজি করে গড়েছেন সাম্রাজ্য, নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি। সাবেক আইজিপি বেনজিরের কাণ্ডের মধ্যে এবার বেরিয়ে এলো আরেক থলের বিড়াল, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের পাহাড়। সম্পদ অর্জনে বেনজিরকেও হার মানিয়েছেন এনবিআর এর এই কর্মকর্তা। এখন পর্যন্ত ঢাকা সহ দেশের 5 জেলায় 500 কোটি টাকার বেশি সম্পত্তির সন্ধান মিলেছে। টিআইবি বলছে, জবাবদিহি না থাকায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। সুমন বর্মনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ছেলে মুশফিকুর রহমান ইফাদের 15 লাখ টাকার ছাগলকাণ্ডের মধ্যেই বেরিয়ে এলো বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের কালো পাহাড়। 2 বিয়ে করা মতিউর রহমান দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামে কাস্টমসের যুগ্ম কমিশনার থাকার সময়ে তার উত্থানের শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি মতিউরের। প্রথম পক্ষের শ্বশুরবাড়ি নরসিংদীতে গড়েছে সম্পদের পাহাড়। নরসিংদীর রায়পুরার মাঠজালে 30 বিঘার উপর গড়ে তুলেছেন বিলাসবহুল ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট। পার্কটি স্থানীয়ভাবে লাকি পার্ক নামেই পরিচিত। পার্ক কেমন চলতেছে বা পার্কের নিয়মকানুন সঠিকভাবে চলতেছে কিনা প্রায় দেখি আসে। এটা অনেক বিশাল বড় এরিয়াই, তারপরে এটা আমি আনুমানিক বলতে পারবো না কতটুকু একর জায়গা আছে। এছাড়া শ্বশুরবাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটির রাজকীয় আসবাবপত্র এরই মধ্যে এলাকার মানুষের নজর কেড়েছে। আমি আমার বাড়ি হলো না, আমি মানে এমনি আসছি, এরা আপনার এই আমরা তো ছোটবেলাতেই দেখতেছি যে মানে দাপুরীয় সম্পদ আছে। প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির পরিবারের সদস্যদের স্বাধীনতা বিরোধী ভূমিকা থাকলেও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর ঘনিষ্ঠ হিসেবে বাগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান, যা নিয়ে খুব আছে জেলা আওয়ামী লীগের তেগী নেতাদের মধ্যে। তোমরা তো কিছুর মধ্যে হাত দিছ, সাপ বাড়ি বইতে রাজু সাহেবের বউ ওই পার্কে আসে, পার্কে থাকে, এখানে প্রোগ্রাম করে, খরচপত্র যা এর উপর দিয়ে যা। মতিউর রহমান সাহেবের সাথে নেতাদের একটা ভালো সম্পর্ক আছে কিছু লোক। তার রাজধানী ঢাকাতে রয়েছে তার 2 ডজনের বেশি বিলাসবহুল ফ্ল্যাট। বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা প্লটের উপর রয়েছে বহুতল ভবন। গাজীপুরে আপন ভবন নামে একটি পার্ক এবং ট্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাক্সেসরিজ কারখানাও তার মালিকানায় রয়েছে। বরিশাল ও ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমির উপর গড়ে তুলেছেন জুতার কারখানা। শেয়ার বাজারের গ্যামলার হিসাবে পরিচিত মতিউরের রয়েছে 1.5 কোটি টাকার বিনিয়োগ। এছাড়া পরিবারের সদস্যদের নামে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের 10টি বিলাসবহুল গাড়ি। রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানাও। টিআইবি বলছে, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা নিজেদেরকে দেশের কর্তা মনে করে নির্দ্বিধায় দুর্নীতি করে যাচ্ছেন, যা দেশে ভয়ঙ্কর সংস্কৃতির জন্ম দিচ্ছে। ক্ষমতার ব্যবহারের কথা, জবাবদিহিতার কথা বলি, বিচারের কথা বলি, তখন শুধুমাত্র যিনি ফ্রন্টলাইনার, তিনি মূল যিনি ভূমিকা, তাকে জবাবদিহির কথা বললে কিন্তু সেটা শেষ হয়ে যায় না। তার সাথে যারা সুরক্ষা দিয়েছেন, যারা সুরক্ষা দিয়েছেন তাকে, যারা এর ফলে লাভবান হয়েছেন অনেকে এবং এর সাথে অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ছাগলকাণ্ড সামনে আসার পরেই মতিউর রহমানের সম্পদের বিষয়টি সকলের সামনে আসে। কিন্তু প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তাদের মধ্যে এমন আর কত মতিউর এখনো লুকিয়ে আছে যা কেউই জানে না। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সাতক্ষীরায় কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে আতঙ্কের নামে রূপ নিয়েছে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ মণ্ডল। গ্রাম আদালতকে পুঁজি করে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য, নিজেকে দাবি করছেন ম্যাজিস্ট্রেট হিসেবে। তার অত্যাচারে গৃহবন্দী দিন কাটাচ্ছে এক অসহায় পরিবার। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু।
এমন কান্নার সঙ্গী করেই বাঁচতে হচ্ছে অসহায় কলেজ ছাত্রী মনিকাকে। দিন রাত হাতুড়ি পেটানো পরিশ্রম আর ঋণের টাকায় 2021 সালে মেয়ের বিয়ে দেয় পরিবার। শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী তালা উপজেলায়, কিন্তু সেখানে শ্বশুর সুবোধ মল্লিক ও স্বামী শিমুল মল্লিক সহ পরিবারের লোকজন তার উপর চালায় অবর্ণনীয় নির্যাতন। 6 মাসের মাথায় যৌতুক দাবি করে তাড়িয়ে দেয় তাকে। শ্বশুর এবং শ্বশুরবাড়ি কর্তৃক বিভিন্ন অত্যাচারের শিকার, যা সব বলাও সম্ভব হবে না। উপায়ন্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হয় মনিকার পরিবার। এরই মধ্যে মনিকার শ্বশুরবাড়ির সঙ্গে আঁতাত করে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ চন্দ্র মণ্ডল। হুমকি দিতে থাকে মামলা তুলে নেওয়ার জন্য, নিজেই গ্রাম আদালতে বিচার ডাকে। তাতে সাড়া না দেয় বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ নেতা। গোবিন্দ মণ্ডল হুমকি দিচ্ছে, এখানে কি করে থাকিস, তারপরে কি আমার পরিষদে আসা লাগে কিনা তোর, দেখি আমি তো আমার কলমে কত জোর আছে, আমি তোর দেখবো, এরকম বিভিন্ন রকম কথা বলে দিয়েছে। আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আমি এখন নিরাপত্তা চাই। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার পরও সেই বিষয় নিয়ে বিচার ডেকে নিজেকেই ম্যাজিস্ট্রেট দাবি করে বসেন এই ইউপি চেয়ারম্যান। তো ওরা যদি অভিযোগ করি থাকে সেটা আমার সঙ্গে এসে বলবে, কি আমার এটা দেখাবে যে আমি এই দেখেন কেস করেছি কোনা রিসিভ করে আমার এখানে আর আমি আর হাজির হতে চাচ্ছি। তাই বললাম শোনেন, আপনাদের যেরকম একটা কোর্ট, আমারও একটা গ্রাম আদালত, এটাও আমি গ্রাম আদালতের আমি ম্যাজিস্ট্রেট। এই গোবিন্দ মণ্ডল একাধিকবার ভোটে পরাজিত হলেও এবার জয় পাওয়ার পরপরই মরিয়া হয়ে ওঠে আধিপত্য বিস্তার করতে। অসহায় ও দুস্থ পরিবারের উপর সুযোগ পেলেই চালায় নির্যাতন। তার ভয়ে গৃহবন্দী মনিকার পরিবার। গোবিন্দের এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরাও। আদালতের বিষয়ভুক্ত মামলাকে কিভাবে তিনি প্রভাবিত করতে পারেন এবং কিভাবে নিজের হাতে বিচার নিতে পারেন, আইন নিতে পারেন, এটি আসলে আজকের দিনে বোধগম্য না। ইউপি চেয়ারম্যান গোবিন্দের এমন কর্মকাণ্ডকে আদালত অবমাননাকর বলছেন এই আইনি কর্মকর্তা। উচ্চ আদালতে মামলা চলাকালীন সময় নিম্ন আদালত কোনো নোটিশ করতে পারবেন না বা বিচার করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এটা জানা সত্ত্বেও তিনি জোরপূর্বক ঈর্ষান্বিত হয়ে তাদের প্রতি এরকম ধরনের নোংরামি আচরণ করছেন। আমরা এটাকে খুবই দুঃখজনক বলে মনে করি। আইন আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই চেয়ারম্যানকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অসহায় পরিবারটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। এবার রাফার আল মাওয়াসি ক্যাম্পে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 25। অতিরিক্ত চাপে গাজার আল আকসা হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত। উপকূলীয় জেলা ভোলায় ছড়িয়ে পড়েছে বিষধর রাসেল ভাইপার সাপ। এতে আতঙ্কিত জীব জেলার মানুষ। গত 3 দিনে জেলার বিভিন্ন এলাকায় বসতঘর ও বাড়ির আঙিনায় অন্তত 5টি সাপের সন্ধান মিলেছে। যদিও প্রাণ রক্ষার্থে সেসব সাপ মেরে ফেলেছেন। সচেতন মহল মনে করছেন বিষধর এই সাপ নির্মূলে এখনই নিতে হবে ব্যবস্থা, নয়তো বাড়তে পারে প্রাণহানি। সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপারের উৎপত্তিস্থল ভারতে হলেও এক সময় ছিল বিরল প্রাণী, কিন্তু সম্প্রতি এটি ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলাগুলোতে, যার মধ্যে অন্যতম দ্বীপ জেলা ভোলা। এর মধ্যে সদরের ইলিশা, দৌলত খানের ভবানীপুর, লালমোহনের সৈয়দাবাদ, তজুমুদ্দিনের খেলার মাঠ ও চর ফ্যাশনে দেখা মিলেছে বিষধর সাপটি। এসব স্থানে পিটিয়ে মারা হয়েছে সাপটি। হঠাৎ করেই লোকালয়ে বিষধর এ সাপ ছড়িয়ে পড়ায় জেলার মানুষ অনেকটা আতঙ্কিত। তাই দাবি উঠেছে জনসচেতনতার। এই পর্যন্ত লালমোহন, চরফ্যাশন, দৌলতখা থেকে শুরু করে আমাদের ইলিশা পর্যন্ত পাওয়া গেছে। সবাই এখন বর্তমানে রাসেল ভাইপার নিয়ে আসলে অনেক আতঙ্কে আছি আমরা। বাসা বাড়িতে যে ধরনের আতঙ্ক বিরাজ করছে, তাতে বাচ্চারাও কিন্তু শঙ্কিত। তারা বারবার খোঁজখবর নিচ্ছে কি করা যায়, কোনো ভূমিকা নেওয়া যায় কিনা। সাপটিকে এখনই যদি নিধন না করা যায় তাহলে ভবিষ্যতে এই সাপটি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। রাসেলস ভাইপার বংশবিস্তার ঠেকাতে এই সাপ অবমুক্ত না করে মেরে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এটির বিচরণ ক্ষেত্র ব্যাপক এবং এর বংশবৃদ্ধি দ্রুত হচ্ছে। এই সাপটি মানুষকে সরাসরি আক্রমণ করে এবং খুব বিষধর সাপ। যেহেতু মানুষের জীবনের জন্য এটি হুমকি স্বরূপ, সেহেতু এটিকে বিরল প্রজাতির প্রাণী হিসাবে বিবেচনা না করে মানুষের জীবনের হুমকি হিসাবে বিবেচনা করে এটি নিধনের ব্যবস্থা করাটা জরুরি বলে আমি মনে করি। আর বন বিভাগ বলছে জলস্বাস্থ্যের কারণে উপকূলের জনপদে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এই সাপ, আর তাই জনসচেতনতা বাড়ানোর দাবি এই কর্মকর্তার। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে এগুলো নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মানুষের বসতবাড়ির আশেপাশে বা বসতবাড়িতে ঢুকে গেছে বলে মনে হয়।
তো সেই ক্ষেত্রে এটাকে এখন মানুষের সচেতন থাকতে হবে এবং এটা নিয়ন্ত্রণের জন্য মানুষ বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারে। বিষধর রাসেলস ভাইপার দ্রুত বংশবিস্তার ঘটায় বলে সাপটির উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত গাজার রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসিতে ব্যস্তচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত 25 জন নিহত হয়েছে, আহত হয়েছে 50 জন। এ নিয়ে গেল 24 ঘন্টায় 45 জন নিরীহ ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। ফলে অঞ্চলটিতে রয়েছে শোকের মাতম। ইসরায়েলি হামলায় আহতরা আল আকসা হাসপাতালে ভর্তি হওয়ায় অতিরিক্ত রোগীর চাপে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নির্বিচার ইসরায়েলি হামলায় ভেঙে পড়ার কাছাকাছি গাজার স্বাস্থ্য ব্যবস্থা। পর্যাপ্ত সেবা না থাকায় মানবিক সংকট আরও বাড়বে বলে মনে করছে সংস্থাটি। সৌদি আরবে হজ পালনের সময় এবছর মৃত্যু হয়েছে প্রায় 1100 মানুষের। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের ফিরে পেতে চলছে তৎপরতা। তীব্র তাপপ্রবাহই কি শত শত মানুষের মৃত্যুর প্রধান কারণ, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অব্যবস্থাপনা? চিত্র তা নিয়ে জোর আলোচনা। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে হজ পালন করতে আসেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। সেখানে গিয়ে মৃত্যুর খবর নতুন না হলেও চলতি বছর হজ মৌসুমে বহু মানুষের মৃত্যুর খবর নজর কাড়ে সবার। ধারণা করা হচ্ছে তীব্র তাপপ্রবাহী শত শত মানুষের মৃত্যুর প্রধান কারণ। তবে সৌদি কর্তৃপক্ষ মুখ না খোলায় এ নিয়ে প্রশ্ন তুলছেন নানা মহল। লোহিত সাগর থেকে আসা আর্দ্র বাতাসে প্রভাবিত একটি শহর মক্কা। আর এ মৌসুমে হজ পালনে যারা সেখানে যান তাদের বড় অংশই বয়স্ক। ৮-৮ অবস্থায় 5 দিনের আনুষ্ঠানিকতার মধ্যে বেশিরভাগ সময়ই তাদের কাটাতে হয় বাহিরে। বিশ্লেষকরা বলছেন, চলতি বছর বিশ্বের কিছু অংশ যে পরিমাণ উষ্ণ হয়েছে তা মানুষের জন্য সহনশীল নয়। সৌদি আরবেও তীব্র গরম প্রাণঘাতী হয়ে উঠেছে। যদিও ঝুঁকি কমাতে এবার লাখেরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু স্থাপন, ছাতা বিতরণ, গাছ লাগানো এবং তাপজনিত অসুস্থতার প্রশমনে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসব পদক্ষেপ সহায়ক হলেও বর্তমান ব্যবস্থাগুলোর কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রতি বছর প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য কোঠাসহ নির্দিষ্ট সংখ্যক হজ যাত্রীর ভিসা অনুমোদন করে সৌদি আরব। কিন্তু এবার নির্দিষ্ট ভিসা না নিয়েই বহু মানুষ বিভিন্ন উপায়ে হজে অংশ নেন। বিশ্লেষকরা মনে করছেন, এতে অতিরিক্ত চাপে ব্যাহত হচ্ছে সার্বিক ব্যবস্থাপনা। এদিকে চলতি হজ মৌসুমে আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ না করলেও এবারের হজ সফল হয়েছে বলে দাবি করেছে দেশটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব সংবাদ সকাল, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা। দুপুরে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক, সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে খালেদা জিয়াকে নেওয়া হলো এভারকেয়ার হাসপাতালে, সিসিইউতে ভর্তি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আওয়ামী লীগ সরকার, অনিয়মের প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না দলের প্রভাবশালীদেরও। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি, বাড়িঘর থেকে নামছে পানি, ভোগান্তিতে 2 লাখের বেশি মানুষ, উত্তরেও ভালো খবর। এবং সুপার 8-এ রাতে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ, সেমিফাইনাল নিশ্চিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার জন্য আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।